আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। আজকের ক্লাসের বিষয়বস্তু থাকবে লিপিনস্কি রুল যেটা আছে এটা। সো এক্ষেত্রে আমরা লিপিনস্কি রুলটাকে ফোকাস করব। তাছাড়া হচ্ছে আর অনেক ধরনের রুলস আছে, সেগুলো আমাদের খুব একটা বেশি লাগবে না, বাট এই কোর্সের জন্য শুধুমাত্র লিপিনস্কি রুল যেটা আছে এটাকে আমরা কনসিডার করব। এখন কথা হচ্ছে লিপিনস্কি রুলটা অ্যাকচুয়ালি কি। লিপিনস্কি রুল হচ্ছে যখন আমরা একটা ড্রাগ ওরালি ইনটেক করি বা ওরালি খাই, সেক্ষেত্রে এটা ড্রাগ হওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না এই জিনিসটাকে টেস্ট করা। সো লিপিনস্কি রুলে মূলত 4টা রুল আছে, যদি এটাকে 5 রুলস বলা হয়, বাট এখানে মূলত আছে 4টা। 5 বলা হয় কারণ এটা 5 এর গুণিতক, অর্থাৎ প্রায় প্রত্যেকটা জিনিস কোনো না কোনোভাবে 5-এর সাথে সম্পর্কিত। দ্যাটস এটাকে রুলস অফ 5 এই নামে অভিহিত করা হয়। যাই হোক, সো এইটা কিভাবে করতে হয় বা এটা এক্সপ্লানেশনটা কি, বা এটা দিয়ে কিভাবে আমরা আমাদের যে ড্রাগ আছে ড্রাগটাকে বুঝতে পারবো যে এটা ড্রাগ হওয়ার যোগ্য কিনা, সুইটেবল কিনা, বা ড্রাগ লাইকনেস প্রপার্টি কতটুকু আছে, কি কি আছে, এই জিনিসটাকে আমরা চেক করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। যেমন এর জন্য আমরা একটা স্লাইড এখানে শো করব। এখানে প্রায় অনেকগুলো আছে, এখানে কিছু আমরা বাংলা লিখেছি এক্সপ্লানেশন, যাতে করে সবার বুঝতে ইজি হয়। সো এই জায়গা থেকে কিছু কিছু অংশ আমরা দেখব। এখানে ডিফারেন্ট ভ্যালু আছে, এই ভ্যালুগুলোর সাথে আমরা কম্পেয়ার করে বোঝার চেষ্টা করব যে আমাদের যে কম্পাউন্ডটাকে আমরা ড্রাগ বানাতে চাচ্ছি এটা দিয়ে কি বানানো যাবে নাকি যাবে না। সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে কার্কিউমিন একটা কম্পাউন্ডকে কনসিডার করব এই ক্ষেত্রে, বা আপনারা যেটা নিয়ে কাজ করবেন সেটা কনসিডার করবেন। সো আমরা জানি যে কোনো ধরনের একটা কম্পাউন্ড এটা খোঁজার জন্য পাবকেম এটা হচ্ছে একটা অনলাইন ডাটাবেস, এই জায়গা থেকে আমাদের নিতে হবে। সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে লিখে দিচ্ছি কার্কিউমিন, লেখার পর বেস্ট যে ম্যাচ আছে এটাতে ক্লিক করব। করার পর এই জায়গা থেকে তার ফিজিওকেমিক্যাল যে প্রপার্টি আছে এটাকে আমরা চেক করে নিব, কারণ অনেকগুলো প্রপার্টি যেগুলো মিলে যাবে লিপিনস্কি রুলের সাথে সেটা কিন্তু তার ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টির মধ্যে পেয়ে যাব। লাইক আমরা যদি একটু ভেতরে যাই, সেক্ষেত্রে তার কেমিক্যাল এবং ফিজিক্যাল যে প্রপার্টি আছে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার মলিকুলার ওয়েট, এরপর তার হাইড্রোজেন বন্ড ডোনার, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, এই বিষয়গুলো কিন্তু লাগবে। আর এগুলোর অনেক কিছু লিপিনস্কি রুলের ভিতরে আছে। সো আমরা যদি চাই এই জায়গা থেকে একটা ওভারভিউ দেখে নিতে পারি, অথবা না দেখলেও কোনো প্রবলেম নেই, কারণ এটা আমরা অ্যানালাইসিস করব একটা রুলসের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের লিপিনস্কি রুল। সো লিপিনস্কি রুল দিয়ে যদি চেক করতে চাই, সেক্ষেত্রে ইসমাইলস আইডিটাকে কপি করতে হবে। এরপর সুইস অ্যাডমি যে ওয়েবসাইট আছে বা যে ডাটাবেজ আছে এখানে আসবো, আসার পর এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে রানে যখন ক্লিক করব তখন নিচে কিন্তু শো করবে। দেখেন এখন কিন্তু নিচে কোনো কিছু নেই। যখন এখানে আমরা রানে ক্লিক করব, দেখেন এখন কিন্তু এটা চলে আসছে। সো এখানে বেশ ডাটা আছে, এই ডাটাগুলো দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে কার্কিউমিন দিয়ে যদি আমরা কোনো ড্রাগ তৈরি করতে চাই আমরা কি করতে পারবো নাকি পারবো না, বা এর লিমিটেশন কী কী আছে, বা এর ভালো সাইড কী কী আছে। ফার্স্ট আমরা লিপিনস্কি রুলটাকে একটু দেখার চেষ্টা করি। এখানে মলিকুলার ওয়েট বা MW এর ভ্যালু হতে হবে 500 এর নিচে অথবা 500। অর্থাৎ যদি মলিকুলার ওয়েট এটা 500 বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা কিন্তু ভালো মতো অ্যাবজর্ব হতে পারবে না। আর একটা ড্রাগ যদি অ্যাবজর্ব হতে না পারে সেক্ষেত্রে ভালো ফার্মাকোলজিক্যাল ইফেক্টও কিন্তু আমরা পাবো না। যেমন ধরেন যে একটা কম্পাউন্ড এটা সাইজে খুবই বড়, যেহেতু খুবই বড় তার মানে এটা বডির যে লেয়ার আছে ফসফোলিপিড বাই লেয়ার ওইটাকে ক্রস করতে পারবে না। যেহেতু এটা ক্রস করতে পারবে না, সো অ্যাবজর্পশন হবে না, অ্যাবজর্পশন কমে যাবে। আর অ্যাবজর্পশন কমে গেলে টার্গেট সাইটে যাবে না, আর আমরা কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্টও কিন্তু পাবো না। সেক্ষেত্রে অবশ্যই এটা 500 বা 500 এর কম হতে হবে। এরপর লিপোফিলিসিটি, যেটাকে আমরা লগ পি দিয়ে ডিনোট করি, এটা অবশ্যই 5 অথবা 5-এর নিচে হতে হবে। যদি হয় সেক্ষেত্রেও এটা সলিউবিলিটি যেটা আছে এটা ভালো হবে, আর ভালো মতো অ্যাবসর্ব হবে, আর আমরা ভালো মতো ইফেক্টটা পাবো। আদারওয়াইজ কিন্তু এটা ক্রস করতে পারবে না সেল মেমব্রেন, আর যেহেতু সেল মেমব্রেন ক্রস করতে পারবে না সো আমরা ভালো ইফেক্টও কিন্তু পাবো না। তাই অবশ্যই এটাকে লেস দেন 5
হতে হবে। এরপর হাইড্রোজেন বন্ড ডোনার। হাইড্রোজেন বন্ড ডোনার যদি বলি, এটা অবশ্যই 5 এর নিচে হতে হবে, অথবা 5 এর নিচে যত হবে তত ভালো হচ্ছে ইফেক্ট আমরা পাবো। কেন পাবো? কারণ একটা কম্পাউন্ডের যদি হাইড্রোজেন বন্ড ডোনার এটা 5 এর কম হয়, সেক্ষেত্রে এটা খুব ভালো মতো পারমিয়েবল হতে পারে এবং ওরাল অ্যাবজর্পশন হবে, সেক্ষেত্রে আমরা ভালো একটা ইফেক্ট পাবো। সেমভাবে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর এটা অবশ্যই 10 এর নিচে হতে হবে। যদি এটা 10 এর নিচে হয়, সেক্ষেত্রে ভালো মতো এটা যে সেল মেমব্রেন আছে এটাকে ক্রস করবে, এটা অনেক বেশি পারমিয়েবল হবে, আর আমরা খুব ভালো একটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো, কারণ এটা বডিতে খুব ভালো মতো অ্যাবজর্পশন হবে। সো এটা হচ্ছে মূলত লিপিনস্কি রুল। যদিও রুল এখানে কত 4টা আছে, বাট এটাকে বলা হয় রুলস অফ 5। ওকে, কেন বলা হয়? যেটা আমরা ফার্স্টে বলেছি, কারণ প্রত্যেকটা মান বা ভ্যালু এটা কিন্তু 5 অথবা 5-এর গুণিতক। যেমন এইটা কিন্তু ডিরেক্ট 5, অর্থাৎ 5 এর নিচে হতে হবে, 5 এর নিচে হতে হবে। সেমভাবে এটা হচ্ছে 5 এর নিচে হতে হবে, আর এটা হচ্ছে 10 এর নিচে হতে হবে। 10 মানে কি? 5 এর ডাবল। ওকে, 5 এর গুণিতক। ঠিক সেমভাবে 500, এটা কিন্তু 5 এর সাথে যদি আমরা একটা সংখ্যাকে গুণ করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা পেয়ে যাব। যাক, এর এক্সপ্লানেশনগুলো আমরা ডিটেলসে একটু দেখবো আর একটু ভিতরে। সেক্ষেত্রে জাস্ট আপনারা যদি এই 4টা মনে রাখেন, বা এই যে লেখাটা আছে কন্টেন্টটা যদি মনে রাখেন, খুব ইজিলি কিন্তু বুঝে ফেলতে পারবেন যেটা নিয়ে আপনারা কাজ করতে চান, এটা নিয়ে কাজ করা যাবে নাকি যাবে না, বা এটা দিয়ে ড্রাগ মেক করা যাবে নাকি যাবে না, এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে। এখন এটাকে আমরা কিভাবে বুঝতে পারি? এটাকে বোঝার জন্যই আমরা এখানে যে ওয়েবসাইট আছে এটা দিয়ে চেক করব। অর্থাৎ এখানে স্মাইলস আইডি লিখে সার্চ করবেন, যে কম্পাউন্ড এটা চেক করতে চান ওই কম্পাউন্ড, করার পর এখানে ডিটেলসে পেয়ে যাবেন। দেখেন এখানে মলিকুলার ওয়েট আছে কত, এই যে এটা 368, অর্থাৎ 368.38 গ্রাম পার মোল। এটা হচ্ছে তার মলিকুলার ওয়েট। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এটা অবশ্যই 500 বা 500-এর নিচে হতে হবে। যেহেতু এটা 500-এর নিচে আছে, সো আমরা বলতে পারি এটার মলিকুলার ওয়েট ঠিক আছে, আর এটা দিয়ে ড্রাগ বানানো যাবে। এরপর এখানে আরেকটা আছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। আমরা বলেছিলাম যে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর এটা 10-এর নিচে থাকতে হবে। এখানে কত আছে? 6। যেহেতু 6 আছে, সো এটা রেঞ্জের ভিতরে আছে, এটা দিয়ে তৈরি করা যাবে। সেমভাবে আমরা বলেছিলাম যে হাইড্রোজেন বন্ড ডোনার এটা 5-এর নিচে থাকতে হবে। এখানে আছে 2, তার মানে এটা দিয়েও কিন্তু তৈরি করা যাবে। দেখেন এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, লিপিনস্কি রুল দেওয়া আছে, এখানে বলা আছে ইয়েস মিনস হচ্ছে এই কম্পাউন্ডটা লিপিনস্কি রুলটাকে ভায়োলেট করেনি। যেহেতু ভায়োলেট করেনি, সো এটা লিপিনস্কি রুলটাকে ফলো করেছে, সো এই কম্পাউন্ড দিয়ে খুব ইজিলি ড্রাগ তৈরি করা যেতে পারে। যদিও আমাদের আরও অনেকগুলো প্যারামিটার আছে, সেগুলো চেক করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। করার পর যদি মনে হয় ওকে ফাইন, এই কম্পাউন্ডটাকে আমরা একটা ড্রাগ হিসেবে কনসিডার করতে পারি ফর ফার্দার রিসার্চ, ফার্দার অ্যানালাইসিস। এখানে যদি 1 থাকতো তাহলে আমরা ধরে নিতাম এটা একটা রুলস ভায়োলেশন করেছে। সো একটা রুলস যদি ভায়োলেশন করে, অনেক ক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করতে পারি। তবে আমাদের উচিত হচ্ছে বেটার কোনো কম্পাউন্ডটাকে হচ্ছে নিয়ে কাজ করা। এরপর দেখেন এখানে দেখতে পাচ্ছি তার জিআই অ্যাবজর্পশন খুবই হাই। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ যদি অ্যাবজর্পশনটা কম হয় তাহলে তো প্রবলেম, বাট অ্যাবজর্পশন বেশি হলে এটা সুবিধা আছে। অর্থাৎ ওষুধ যখন খাবো খুব ফাস্ট এটা অ্যাবজর্ব হবে, ব্লাড স্ট্রিমে চলে যাবে, ব্লাডের মাধ্যমে টার্গেট সাইটে চলে যাবে, প্রোটিনের সাথে বাইন্ড করবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে, দেন ওই জায়গা থেকে আবার চলে আসবে, এক্সক্রিশন হয়ে কিডনির মাধ্যমে বা আমাদের স্টুলের মাধ্যমে বডি থেকে হচ্ছে বের হয়ে যাবে, বা সুইচিংয়ের মাধ্যমে বের হতে পারে, আমাদের যে টিয়ার আছে, টিয়ার মিনিট চোখের পানি, এর মাধ্যমে বের হতে পারে। অনেকগুলো কিন্তু ওয়ে আছে বের হতে পারে। অনেক সময় যে আমাদের স্যালাইভা, যেটাকে আমরা মুখের লালা বলি, এর মাধ্যমে হচ্ছে কিন্তু বের হয়ে যেতে পারে, বা থুতু যেটাকে বলি। সো এরকম ডিফারেন্ট ওয়ে আছে যার মাধ্যমে বডি থেকে হচ্ছে এলিমিনেটেড হতে পারে। এখন প্রতিটা জিনিস হচ্ছে আমরা আরেকটু ক্লিয়ারলি হচ্ছে বোঝার চেষ্টা করি।
প্রথমত এখানে বেশ কিছু ব্যাখ্যা লেখা আছে, এক্সপ্লেনেশন লিখেছি। সো আপনাদের কাজ হচ্ছে এটা একটু পড়া। এটা যদি একটু পড়েন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ হয়তো পরবর্তীতে ভুলে যাবেন, হয়তো পড়া হবে না। আমি স্লাইডটা দিয়ে দিব আমাদের ক্লাস শেষে, আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি এটা একটু পড়ে নিন। সো প্রথম আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে মলিকুলার ওয়েট শুড বি 500। ওকে, এটা শুড বি লেস 500, অর্থাৎ 500 অথবা 500-এর নিচে হতে হবে। দেখেন এখানে ঠিক সেম কথাটা লিখেছি। মলিকুলার ওয়েট এখানে কত, এই যে 500, যেটাকে আমরা বলেছিলাম 5 এর গুণিতক, অর্থাৎ 5-এর সাথে যদি 100 গুণ করি তাহলে কত হবে? 500। অর্থাৎ অণুটা যাতে খুব বড় না হয়ে যায়, কারণ অণুটা যদি খুব বড় হয় সেক্ষেত্রে এটা সেলের ভিতরে প্রবেশ করতে পারবে না, ঢুকতে পারবে না। আর সেলের ভিতরে ঢুকতে না পারলে তো কোনো কাজ নেই, অর্থাৎ ওরালি আমরা খাবো, খাওয়ার পর বডি থেকে ওইটা এলিমিনেটেড হয়ে যাবে, বের হয়ে যাবে, অর্থাৎ কোনো ইফেক্ট আমরা পাবো না। আর লিপিনস্কি রুলটা মেইনলি কাজ করে ওরালি ড্রাগের জন্য, অন্য কোনো ড্রাগের জন্য না। তবে এটাকে অন্য কোনো ড্রাগের সাথে যদি কেউ কনসিডার করতে চায় বা অ্যানালাইসিস করতে চায়, এটা ডিফারেন্ট ইস্যু। বাট অ্যাজ ইউজুয়াল নর্মালি ওরাল ড্রাগের জন্য কিন্তু এটা দেখা হয় বা এই স্টাডিগুলো করা হয়। এরপর লগ পি যেটা আছে, এটা হচ্ছে লিপোফিলিসিটির যে লিমিটেশন আছে বা সীমা যেটা আছে, এটা আমরা বলেছিলাম যে কত, 5 এর কম হতে হবে। কারণ 5 এর যদি বেশি হয় তাহলে এটা বডিতে হচ্ছে যাবে না, অ্যাবজর্ব হবে না। আর অ্যাবজর্ব না হলে তো প্রবলেম। আমাকে একটু বলেন তো লিপোফিলিসিটি বা হাইড্রোফিলিসিটি এই টার্মগুলোর মানে কি? লিপোফিলিসিটি মানে হচ্ছে আপনার লিপিডের সলিবল, সহজ কথা, সলিবল ইন লিপিড। ঠিক বিপরীত হচ্ছে যদি ওয়াটার সলিবল হয় তাহলে এটাকে বলি হাইড্রোফিলিসিটি। আর ফিলিসিটি এটার অপোজিট হচ্ছে ফোবিয়া। ওকে, যেমন হাইড্রোফোবিয়া যদি আমরা বলি তার মানে এটা পানিতে হচ্ছে মিশবে না। তার মানে এটার যে ভ্যালু এটা 5-এর বেশি হওয়া যাবে না। যদি 5-এর বেশি হয় সেক্ষেত্রে এটা অ্যাবজর্ব হবে না। এটা আসলে কীভাবে কাজ করে? সাপোজ আমাদের যে স্কিন বলি অথবা আমাদের যে সেল বলি, সেল মেমব্রেন বলি, এই সেল মেমব্রেনে প্রত্যেকটা সেল কিন্তু ফসফোলিপিড বাই লেয়ার দ্বারা তৈরি। যদি বলি মোরওভার কখনো কোনোটা ডিফারেন্ট হতে পারে, আর অবশ্যই হবে, কারণ আমাদের স্কিন সেল যেটা আছে এটার সাথে অবশ্যই আমাদের লিভার সেলটা ম্যাচ করবে না, বা আমাদের আই বা চোখের বা কিডনি সেল তো ম্যাচ করবে না, আমাদের ব্রেইনের সেল তো ম্যাচ করবে না, এগুলো তো ডিফারেন্ট। বাট অ্যাজ ইউজুয়াল যদি বলি মাসল বা এক কথায় যদি বলি বডি সেল, এটার একটা বড় অংশ থাকে লিপিড। আর প্রত্যেকটা যে কোষ আছে বা সেল আছে তার বাইরে লিপিড একটা প্রাচীর থাকে। অর্থাৎ সেলের ভিতর ঢুকে যদি কাজ করতে হয় অবশ্যই সেক্ষেত্রে ওই লিপিড লেয়ারটাকে ভেদ করে পেনিট্রেট করে ঢুকতে হবে, কাজ করতে হবে। সো সেক্ষেত্রে ড্রাগ এটা যদি সলিবল ইন লিপিড না হয় তাহলে কিন্তু প্রবলেম, কারণ সেক্ষেত্রে সেলের ভিতর ঢুকতেও পারবে না। আর সেলের ভিতর যদি ঢুকতে না পারে তাহলে সে কাজও করতে পারবে না। ওকে, সো অবশ্যই একটা কম্পাউন্ডকে বা একটা ড্রাগকে সেলের ভিতর সলিবল হতে হবে, দেন হচ্ছে আমরা একটা ইফেক্ট কিন্তু পাবো। এরপর 3 নম্বর আমরা বলেছিলাম যে হাইড্রোজেন বন্ড ডোনার, এটা অণুর সাথে পানির ইন্টারাকশন নিয়ন্ত্রণ করে। এটা যদি খুব বেশি ডোনার থাকলে অণু সেল মেমব্রেন পার হতে কষ্ট হয়। যাক, এগুলো এক্সপ্লেনেশন আসলে আপনারা একটু পড়ে নিন, এগুলো খুব বোরিং। দেখেন আপনাদেরকে জাস্ট আমি শর্ট করে বুঝাই দিই তাহলে হয়ে যাবে। আপনারা এই স্লাইডে আসবেন, আসার পর একটা একটা করে ভ্যালু দেখবেন। ওকে, আর আপনি যে ভ্যালুটা পেয়েছেন এই ভ্যালুটার সাথে হচ্ছে আপনি ম্যাচ করবেন। সাপোজ হচ্ছে এই যে যেমন এটা আছে 500-র নিচে, সো ইটস ওকে। একইভাবে এখানে প্রত্যেকটা যে ভ্যালু আছে এটা কত হচ্ছে নাম্বার হেভি অ্যাটমস, এখানে আছে কত 27। ওকে, আমরা একটু দেখি যে এটার জন্য ভ্যালু কত, কারণ যেহেতু এখানে বাংলা লিখে দিয়েছি আমি যাতে করে আপনাদের বুঝতে ইজি হয়। সো এই যে এটা তো আমরা কত পেয়েছি 27। এর স্ট্যান্ডার্ড ভ্যালু কত? স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 20 থেকে 70। যদি 20 থেকে 70-এর মধ্যে থাকে সেক্ষেত্রে ওইটাকে আমরা ড্রাগ হিসেবে কনসিডার করব, আর যদি এর বাইরে চলে যায় ওইটাকে আমরা ড্রাগ হিসেবে কনসিডার করব না। সেক্ষেত্রে কার্কিউমিনের কত আছে 27। সো আমরা বলতে পারি কার্কিউমিন দিয়ে ড্রাগ তৈরি করা যাবে।
এরপর নেক্সট কোনটা আছে এখানে, নাম্বার অ্যারো হেভি অ্যাটম। ওকে, এটা হচ্ছে অ্যারোমেটিক আছে না, অ্যারোমেটিক অর্থাৎ বেনজিন রিং, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে, এটা যদি অতিরিক্ত থাকে, অর্থাৎ অ্যারোমেটিক কোনটাকে আমরা বলি বেনজিন রিং, যে 6টা যে থাকে তাই না, সো ওইটা যদি বেশি থাকে সেক্ষেত্রে দ্রাব্যতা অর্থাৎ যে সলিবল এই জিনিসটা হচ্ছে কমে যায়। সো ওইটা যত কম হবে তত হচ্ছে ভালো। দেখেন এখানে লিখে দিয়েছে অতিরিক্ত অ্যারোমেটিক রিং থাকলে দ্রাব্যতাও কমে যেতে পারে, তাই খুব বেশি হওয়া এটা ভালো কিছু না, যত কম হবে তত এটা ভালো আমরা ইফেক্ট পাবো। এখন যদি একটু দেখি যে কার্কুমিনের মধ্যে কয়টা আছে, কার্কুমিন কোথায়, এটা এই যে এখানে দেখেন মাত্র 2টা আছে বেনজিন রিং। সো 2টা থাকলে প্রবলেম নাই, 2টা 3টা, বাট এটা যত বেশি হবে তত হচ্ছে প্রবলেম। এই দেখতে পাচ্ছেন এই যে এটা। এরপর নেক্সট ভ্যালুর স্ট্যান্ডার্ড হচ্ছে ফ্র্যাকশন সিএসপি 3। ফার্স্ট অফ অল আপনাকে প্রত্যেকটা যে ভ্যালু আছে এটাকে কনসিডার করতে হবে না, বা প্রত্যেকটা আপনাকে দেখতে হবে না, বাট আপনি যদি দেখতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, সো এটা আপনার যে রিসার্চ আছে এইটার ভ্যালুটাকে অনেক বেশি এনহ্যান্স করবে, অনেক বেশি বাড়াবে। ওকে, সো ফ্র্যাকশনের ভ্যালু এখানে কত পেয়েছি আমরা, 0.14। এখন একটু দেখি এটার কত, এটার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 0.25, অথবা তার থেকে যদি বেশি হয় তাহলে এটা ভালো আর কি, বেটার পারফরমেন্স করবে। সো এটা আমরা দেখতে পাচ্ছি কত, এটা মাত্র 0.14, তার মানে এটা কিছুটা হচ্ছে কম, তার মানে এই ক্রাইটেরিয়ার সাথে মিট করেনি, বাট প্রবলেম না, এটা অতটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না। এরপর নাম্বার রোটেবল বন্ড, অর্থাৎ কতগুলো বন্ড সে রোটেট করতে পারে, এটা নর্মালি দেখা যায় 10 বা 10-এর কম হওয়াটা হচ্ছে বেটার, বাট আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 8টি আছে রোটেবল বন্ড, মানে যেটা রোটেশন করে আর কি, ঘুরে বা ঘূর্ণন বল যদি বাংলায় বলি। সো এটা আছে কয়টা, 8টা, বাট স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 10 অথবা 10-এর কম যদি হয় তাহলে এটা বেটার পারফরমেন্স করবে। সো বুঝতে পারছি এইটাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আমরা পেয়েছি। নেক্সট দেখি মোলার রিফ্র্যাক্টিভ অ্যাক্টিভিটি। ওকে, রিফ্র্যাক্টিভিটি এটার ভ্যালু আছে কত, এটার ভ্যালু আমরা পেয়েছিলাম এই যে এটা 102.80। ওকে, সো 102.80 হচ্ছে মান আমরা পেয়েছি, বাট এটার জন্য স্ট্যান্ডার্ড কত, 40 থেকে 130, অর্থাৎ ভ্যালুটা যদি 40 থেকে 130-এর ভিতর থাকে তখন আমরা বলতে পারি এটার ভ্যালুটা খুব ভালো, সো আমরা এটাকে কনসিডার করতে পারি ড্রাগ হিসেবে, তার মানে এই ভ্যালুটা কিন্তু এর ভিতরে আছে। ওকে, সো এটার ক্ষেত্রেও ভালো একটা রেজাল্ট আমরা পেয়েছি। এরপর নেক্সট অ্যানালাইসিসটা একটু দেখি, সিপিএসএ এইটার জন্য ভ্যালু কত, এটার জন্য ভ্যালু হচ্ছে যে এটা, অর্থাৎ 140 এর থেকে কম হতে হবে। সাধারণত কত থাকে, 60 থেকে 90 এর ভেতরে থাকে, বাট সর্বোচ্চ কত থাকতে পারে, 140, আর আমরা এখানে পেয়েছি কত, 93.06। দ্যাট মিন্স এটাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আমরা পেয়েছি। যদি এটা খুব বেশি হয় তাহলে কিন্তু প্রবলেম, যেটা রক্ত মস্তিষ্ক অতিক্রম করতে সম্ভাবনা। ওকে, মানে মস্তিষ্কে এটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এরপর নেক্সট অ্যানালাইসিসটা যদি একটু দেখি, লিপোফিলিসিটি, দ্যাট মিন্স এটার মানে সলিবল ইন লিপিড, অর্থাৎ লিপিড ইন নেচার। এই ক্ষেত্রে বেশ অনেকগুলো ভ্যালু আছে, যেমন এই যে এইটা আমরা পেয়েছি কত, 3.27, আর এটা পেয়েছি 3.20, এটা হচ্ছে 3.15, এটা হচ্ছে 1.47, 4.04, আর এটা হচ্ছে 3.03। লিপোফিলিসিটির জন্য এখানে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা চাইলে কনসিডার করতে পারি, অথবা একদম লাস্টের যেটা আছে এইটা কনসিডার করতে পারি, ডিপেন্ড করে আপনি আপনার রিসার্চটাকে কতটা স্ট্রং করতে চান। আপনি যদি চান এখানে প্রত্যেকটা ভ্যালু ধরে ধরে স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন, ইউ ক্যান ডু দ্যাট। আপনি যদি চান না, এই জায়গা থেকে মেন যে বিষয়গুলো আছে, যেমন আমি যদি বলি শুধুমাত্র লিপিনস্কি রুল যেটা আছে ওইটাকে ফলো করব, সেক্ষেত্রে প্রথমে জাস্ট 4টা যে আপনাদেরকে দেখিয়েছিলাম, মলিকুলার ওয়েট, হাইড্রোজেন বন্ড ডোনার, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, এরকম কয়েকটা বিষয় দেখলে কিন্তু হয়ে যাবে। আর এখান থেকে যেটা আছে আরেকটা দেখেছিলাম। এখন এগুলোর ভ্যালুটা স্ট্যান্ডার্ড ভ্যালু কত, লিপোফিলিসিটি সম্পর্কে এখানে একটু বিস্তারিত দেওয়া আছে, একটু দেখে নেবেন। এরপর
এগুলোর যে ভ্যালু দেখেন প্রত্যেকটা জন্য লগ পি এর ভ্যালু হচ্ছে 0 থেকে 5, ওকে। আর এখানে আমরা কত পেয়েছি, এই যে এটা 1.47 থেকে 4.04। এরপর নেক্সট যদি বলি, আচ্ছা এখানে হচ্ছে সবগুলো একত্রে দেওয়া আছে। আপনাদের একটু বলে দিই, এখানে যতগুলো আছে সবগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগে না, মেইনলি লাগে যেটা আমরা বলেছি একদম শেষে যেটা আছে না, যেটা এটাকে আমরা অলওয়েজ কনসিডার করি, যে কনসেনসাস লগ পি অয়েল, ওকে, যেটা আছে ভার্সেস অয়েল ডিভাইডেড বাই ওয়াটার যেটা আছে এটা। এরপর এই যে এটা যেটা আমরা বললাম, এটা 1 থেকে হচ্ছে 3 এর মধ্যে থাকতে হয়, বাট কার্কিউমিনের জন্য আমরা পেয়েছি 3.03, তার মানে এটা কিন্তু প্রায় কাছাকাছি, অত ভালো না বাট খুব কাছাকাছি কিন্তু আছে এটা, কারণ 3 হচ্ছে ম্যাক্সিমাম ছিল আর এটা ম্যাক্সিমামের থেকে আরেকটু বেশি। এরপর এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, জাস্ট একটু পড়ে নিন কষ্ট করে, কারণ এটা যদি ভ্যালুটা যদি খুব ভালো মতো হয় সেক্ষেত্রে কোষ মেমব্রেন অতিক্রম করতে পারবে আর রক্তেও গ্রহণযোগ্য মাত্রায় দ্রবণীয় হতে পারবে, যেটা আমরা ফার্স্টে কিন্তু বলেছি। যদি খুব ভালো মতো এটা অ্যাবজর্ব হয় বা স্ট্যান্ডার্ড মানের ভিতর থাকে সেক্ষেত্রে ভালো মতো অ্যাবজর্পশন হবে, ব্লাড স্ট্রিমে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কন্টেন্ট এটা কিন্তু যাবে, যার পর টার্গেট সাইডে যাবে, তারপর কাজ করবে, দেন বডি থেকে এক্সক্রেশন হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়াটার সলিবিলিটি। এই অ্যানালাইসিস জন্য এই যে এখানে বেশ কিছু ভ্যালু আছে, এগুলো চাইলে আপনারা কনসিডার করতে পারেন। সো প্রত্যেকটা জিনিস আপনাকে লাগবে না, বাট আপনি যদি চান সেক্ষেত্রে করতে পারেন। বাই দ্য ওয়ে এখানে যে ফিগারটা আছে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন আপনার পেপারের ভিতরে, জাস্ট কপি করবেন বা সেভ করে ইউজ করতে পারবেন। এখন ওয়াটার সলিবিলিটি মিনস হচ্ছে আমরা যখন নাকি একটা ড্রাগ খাই, ড্রাগ খাওয়ার পর এটা তো ওয়াটার দিয়ে খাই, রাইট? ওয়াটার সংস্পর্শে আসার পরে যদি ওইটা না ব্রেকডাউন হয় তাহলে তো ওটা অ্যাবজর্বেবল হবে না। আমাকে কাইন্ডলি আপনারা একটু বলেন তো, ডিসইন্টিগ্রেশন অ্যান্ড ডিসসলিউশন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, যেহেতু এখানে অধিকাংশ হচ্ছে ফার্মাসিস্ট। এনিওয়ান, আমাদের কি জানা আছে এটা? ডিসইন্টিগ্রেশন যখন হয় হলো কোন একটা সলিডের কারণে পার্টিকেলটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে পরিণত হয়, আর ওই ক্ষুদ্র ক্ষুদ্র আকারের পার্টিকেল গুলো যখন একটা মিডিয়ামে ডিসলভ হয় তখন ওইটাকে বলি ডিসলিউশন। হ্যাঁ, কথাটা হচ্ছে অলমোস্ট কারেক্ট। আমি আরেকটু সুন্দর করে বলি, ধরেন যে আমরা যখন ওষুধ বানাই অ্যাজ আ ফার্মাসিস্ট তখন কি করি, তখন ডিসইন্টিগ্রেট যে সাবস্টেন্স আছে এটাকে আমরা অ্যাড করি, যাতে করে ড্রাগটা যখন ওরালি ইনটেক করা হবে এটা ফার্স্ট অফ অল পাকস্থলিতে যাবে, স্টোমাকে যাবে, যাওয়ার পর এটা ওয়াটার কন্ট্যাক্টে আসবে, ওয়াটার কন্ট্যাক্টে আসার পর এটা ব্রেকডাউন হবে। এই যে এটা যে ব্রেকডাউন যে হলো, যে ছোট ছোট স্মল যে পার্টিকেলসে যে কনভার্ট হলো, so this is called disintegration. This process is called disintegration, but this part is not absorbable by the body. So তখন দেখা যায় কি প্রত্যেকটা যে ছোট ছোট যে টুকরো আমরা পেয়েছি এগুলো আবার খুব ফাইন পার্টিকেলে কনভার্ট হতে হয়, লাইক এ সলিউশন, লাইক কি বলে এটাকে, একটা জুসি টাইপের একটা বিষয় হতে হয়, যাতে করে আমাদের যে স্টোমাকের লাইনিং আছে তারা খুব ভালো মতো এটাকে অ্যাবজর্ব করতে পারে। অথবা ধরেন যে স্টোমাক থেকে এটা ডিউডেনামে চলে গেল, ডিউডেনাম থেকে এটা অ্যাবজর্ব হতে পারে, অথবা স্মল ইন্টেস্টাইন থেকে এটা অ্যাবজর্ব হতে পারে, লার্জ ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হতে পারে। এই যে ডিফারেন্ট আমরা কিন্তু যখন একটা ড্রাগটাকে তৈরি করি তখন কিন্তু আমরা জানি যে এই ড্রাগটা কোথায় গিয়ে ডিসইন্টিগ্রেট হবে আর কোথায় গিয়ে হচ্ছে আমরা ভালো একটা রেজাল্ট পাবো। যেমন আমরা চাচ্ছি যে এমন একটা ড্রাগ বানাতে এটা স্টোমাকে ব্রেকডাউন হবে না, এটা স্মল ইন্টেস্টাইনে গিয়ে ব্রেকডাউন হবে, আই মিন ডিসইন্টিগ্রেশন হবে, দেন স্মল ইন্টেস্টাইনের যে লাইনিং আছে, যে প্রাচীর আছে, ওই প্রাচীরের যে কোষ আছে সেগুলো এটাকে অ্যাবসর্ব করে ব্লাডে পাঠিয়ে দিবে, পাঠানোর পর ব্লাড ওইটাকে ধরে যে টার্গেট সাইট আছে ওইখানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, দেন হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে, দেন হচ্ছে বডি থেকে বের হয়ে যাবে। তখন করি কি প্রথম দিকে কিন্তু আমরা কোটিং এজেন্ট অনেক সময় আমরা অ্যাড করে দিই, যাতে করে আমাদের যে স্টোমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এইটা যাতে এফেক্ট করতে না পারে, এটাকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিবায়োটিক কোটিং মেবি এটাই আর কি, এই কোটিংটা হচ্ছে আমরা ইউজ করি।
সো যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেসেন্সের কারণে এটা নষ্ট না হওয়া যায়, টার্গেট সাইডে যাবে, আই মিন স্মল ইন্টেস্টাইন, দেন ওই জায়গা ব্রেকডাউন হয়, তারপর ওই জায়গা থেকে অ্যাবসর্ব হবে। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এমনভাবে ডিজাইন করতে হয় যাতে এটা পানির কন্ট্যাক্টে আসার সাথে সাথে ডিসইন্টিগ্রেট না হয়, কারণ স্টোমাকের ভিতরে পানির পরিমাণ বেশি থাকে আর স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনের ভিতরে পানির পরিমাণ কিছুটা কম থাকে, রাইট? সো ড্রাগ এমন হতে হবে যে যাতে এটা পানির কন্ট্যাক্টে আসলেই যে সাথে সাথে এটা ব্রেকডাউন হয়ে যাবে এমনটা যাতে না হওয়া যায়। বাট আমরা চাই আসলে কোন ধরনের ড্রাগ ডিজাইন করতে। আমরা যদি চাই যে বডিতে যাবে, যা স্টোমাকে এটা ব্রেকডাউন হবে, ওই জায়গা থেকে অ্যাবসর্ব হওয়া শুরু হয়ে যাবে, তখন একভাবে ডিজাইন করতে হবে। অথবা আমরা যদি চাই এটা স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনে গিয়ে এটা ব্রেকডাউন হবে, তারপরও অ্যাবজর্পশন হবে, সো ওইভাবে ডিজাইন করতে হবে। সবগুলো যে আমরা সেম রুটে দেবি সেটা কিন্তু ওরকমও না। আমরা কি করি যে সাবলিঙ্গুয়াল এই রুটে কিন্তু অ্যাপ্লাই করি, মানে জিহ্বার নিচে, তারপর বাকাল রুটে আমরা কিন্তু ট্যাবলেট দিই, আই মিন মারি যে সাইড আছে ওই সাইডে হচ্ছে আমরা দিই। সো এইসব জায়গায় তো পানির কন্ট্যাক্টটা নর্মালি আসে না। যেমন জিহ্বার নিচে যখন নাকি দেওয়া হয় নাইট্রোগ্লিসারাইড মেবি, তো তখন তো এটা মুখের যে লালা আছে, যে স্যালাইভা আছে, ওইটার কন্ট্যাক্টে এসে ডিসলভ হয়ে যায়। সো আপনাকে এই বিষয়গুলোকে কনসিডার করতে হবে যে আপনি কোন টাইপের ড্রাগ বানাতে চান আর ওইটা কি পানির কন্ট্যাক্টে আসবে নাকি আসবে না। এখন এমন একটা আপনি ড্রাগ তৈরি করলেন যেটার সাথে হচ্ছে ওয়াটার সলিবিলিটির কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে আপনি তো এই স্টাডিটাকে করবেন না। যেমন আপনি যদি জিহ্বার নিচে দেন তাহলে এটা তো নর্মালি পানির কন্ট্যাক্ট আসে নাই। সো আপনার এই স্টাডি করার কি দরকার আছে যে ওয়াটার সলিবিলিটি? অ্যাজ ইউজুয়াল এত স্ট্রিক্টলি কিন্তু এটা করতে হচ্ছে না, বাট আপনার এটা কিন্তু লাগবে। কারণ কি, এটা যখন নাকি অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে যাবে, ব্লাডে চলে যাওয়ার পর ব্লাডের অধিকাংশ হচ্ছে পানি। সো এটা পানির সাথে যদি একদমই সলিবল না হয় তাহলে তো প্রবলেম। সেক্ষেত্রে কিন্তু হতে হবে সলিবল ইন ওয়াটার, বাট ওইটা ব্লাডে যাওয়ার পরে, ব্লাডে যাওয়ার আগে কিন্তু না। সো এখানে বেশ কিছু প্যারামিটার আপনাকে আগে ক্লিয়ার করে নিতে হবে যে আপনি কোন টাইপের ড্রাগ তৈরি করতে চাচ্ছেন, কোন রুটে দিতে চাচ্ছেন, কিভাবে কি করতে চাচ্ছেন। বাট আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম আমাদের আজকের যে স্টাডি বা অ্যানালাইসিস যেটা আছে এটা কিন্তু বেসড অন ওরাল ড্রাগ। যেমন আমরা সাপোজিটরিতে দিই, তাই না? সো সাপোজিটরিতে আমরা মুখ দিয়ে আর খাই না, বা হচ্ছে আমরা তো ইনজেক্ট করি, ইনজেকশন ফর্মে তো দিই, আমরা আইএমএ দিই, আইভিতে দিই, ইন্টারমাস্কুলার, ইন্টারভেনাসে আমরা দিই। সো এটার জন্য তো আমাদের এই রুলস ফলো করার কোনো দরকার নেই, কারণ এটা সরাসরি আমরা ব্লাডে ইনজেক্ট করছে। আইএম যেটা সেটা সরাসরি মাসলে ইনজেক্ট করছে। তারপর হচ্ছে আমরা কি দিই, সাবকিউটেনিয়াস, আই মিন স্কিনের যে ভিতরে যে দেই আর কি, যেটাকে ডায়াবেটিসের জন্য নর্মালি হচ্ছে দেওয়া হয়, ডায়াবেটিস মেলাইটাসের জন্য স্কিনে দেওয়া হয় আর কি। সো ওইটার জন্য তো আমাদের এই ধরনের স্টাডি দরকার নেই। তার মানে আপনাকে বুঝতে হবে, যেমন আপনি যদি স্কিনের জন্য কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে আপনাকে কনসিডার করতে হবে যে এইটা স্কিনের যে বিভিন্ন যে লেয়ার আছে, লেয়ার মিনস হচ্ছে আপনার যে ডিফারেন্ট স্তর আছে, 4টা বা 5টা স্তর আছে, ডার্মিস, এপিডার্মিস। সো এই ধরনের স্তরগুলো কিন্তু লিপিডিন লেয়ার বা তার এক একটা এনভায়রনমেন্ট কিন্তু ভিন্ন থাকে। সো ওইখানে আপনি তো কোনো পানি পাবেন না। সো ওইখানে গিয়ে তো আপনি এই ওয়াটার সলিবল এটা স্টাডি করলে হবে না। সেক্ষেত্রে স্টাডি করতে হবে কোনটা, লিপোফিলিসিটি, এইটার প্রত্যেকটা ধরে ধরে আপনাকে স্টাডি করতে হবে, দেখতে হবে যে এটার জন্য এটা ঠিক আছে কিনা। আপনারা কি এখন বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা কখন হচ্ছে কোন ধরনের স্টাডিটা করব? এখানে যা আছে সবগুলোকে আমরা সব ক্ষেত্রে করব? বলেন তো একটু, এনিওয়ান? মানে বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? কোশ্চেনটা আরেকবার বললে তো শুনতে পারিনি। আমি বলেছি যে আমরা তো ওরালি তো ড্রাগ তৈরি করবো, রাইট? সো সব ধরনের ড্রাগের জন্য কি এখানে সব ধরনের অ্যানালাইসিস, সব ধরনের প্যারামিটার কি আমরা করবো কিনা? হ্যাঁ ভাই, এখানে জিআই অ্যাবজর্পশন, লগ পি বা এটার কনসেন্ট্রেশন, লগ পি, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড ডোনার অ্যাকসেপ্টর, নাম্বার অফ মলিকুলার, এগুলো দেখলে এগুলো দেখলে হবে। এরপরও আপনি তো শুধুমাত্র এই কয়টার উপর ভিত্তি করে ড্রাগ ডিজাইন করবেন না, তাই না? আপনি তো আসলে ডিফারেন্ট টাইপ অফ ড্রাগ তৈরি করবেন ইন ফিউচারে। তো আপনার ডিফারেন্ট টাইপ অফ ড্রাগ তৈরি করার জন্য ডিফারেন্ট টাইপ প্যারামিটারকে কনসিডার করতে হবে না? করতে হবে, ওগুলোকে অ্যানালিসিস করতে হবে। যেমন ধরেন আরেকটা সহজ করে আপনাদেরকে বুঝাই, আপনি একটা আই ড্রপ তৈরি করবেন। আমাকে একটু বলেন তো, এই যে আপনার আই ড্রপ তো কোথায় দিবেন? চোখে দিবেন না? আই ড্রপ তো চোখে দিবেন। এইটার কি আপনার এই যে এগুলো কি দরকার আছে কোনো? যেমন জিআই অ্যাবজর্পশন, তারপর হচ্ছে আরও যা যা আছে এগুলো, তারপর হচ্ছে লিপোফিলিসিটি, ওয়াটার সলিবিলিটি, এগুলো দরকার আছে নাই? ওইটার জন্য আলাদা স্টাডি আপনার, যে ওইটার চোখের কন্ট্যাক্টে যাওয়ার পর
চোখের সাথে কোনো রিয়াক্ট করবে কি না, ইচিং হবে কি না, তাই না, বা কোনো টক্সিসিটি শো করবে কি না, বা চোখের যে প্রোটেকশন এটাতে আসলে কোনো ধরনের ডিস্টার্বড হবে কি না, এই ধরনের স্টাডিগুলো আপনি করবেন। সো আপনাকে আগে এই জিনিসটাকে এনশিওর করতে হবে যে আপনি কোন ধরনের স্টাডির জন্য কোনটা ইউজ করছেন, রাইট। যাক, সো এখানে এখন যতগুলো ডাটা আছে এই ডাটাগুলো বোঝার জন্য এখানে বেশ কিছু ভ্যালু আছে। এই ভ্যালুগুলোর সাথে আপনি জাস্ট মিলাবেন, দেখবেন যে কোনটার জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু কত আর আপনি কত পেয়েছেন এটা। এরপর হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আমাকে একটু বলেন তো ফার্মাকোকাইনেটিক্স বলতে আপনারা কি বুঝেন? আমাদের পুরো একটা ক্লাসই ছিল ফার্মাকোকাইনেটিক্সের ওপর, একটা ফুল ক্লাস। ইভেন আমরা ওইটাতে প্রায় প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানোর ট্রাই করেছি। যদি বলতে চাই অ্যাকচুয়ালি আমাদের ফার্মাকোকাইনেটিক বলতে বোঝায় এটা বডিতে কি ইফেক্ট ফেলে, মূলত অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এক্সক্রিশন। এক্স্যাক্টলি। তার মানে এখানে যে চারটা টার্ম আছে অ্যাডমি, মূলত এই চারটা নিয়ে যদি কোনো স্টাডি করা হয়, চারটা নিয়ে যদি কোনো কাজ করা হয়, চারটা নিয়ে যদি কোনো আলোচনা করা হয়, ওইটাকে আমরা কি বলি? ফার্মাকোকাইনেটিক্স। ওকে, আর ঠিক তার বিপরীতে হচ্ছে ফার্মাকোডাইনামিক। যাই হোক, এখন এই যে ফার্মাকোকাইনেটিক্সের ভিতরে কী কী আছে দেখেন। প্রথমে আছে হচ্ছে এই জায়গা থেকে একটু দেখি, এই যে এটা জিআই অ্যাবজর্পশন। জিআই বলতে কি বোঝায়? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআইটি যদি আর এটার সাথে অ্যাড করে দিই। ওকে, সো জিআই অ্যাবজর্পশন অর্থাৎ আপনি একটা ড্রাগ খাবেন ওরালি, খাওয়ার পর এইটার যে অ্যাবজর্পশনটা হবে, এই প্রসেসটাকে কি বলা হয়, বা এই পুরো লাইন বা এই পুরো অর্গান বা এই পুরো চেইনটাকে আমরা কি বলছি? জিআই বা জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্ট কোন জায়গা থেকে শুরু হয়, কোন জায়গায় শেষ হয়, এটা জানা আছে আপনাদের? মাউথ টু অ্যানাস। মাউথ থেকে অ্যানাস পর্যন্ত। মাউথ মিন্স হচ্ছে আমাদের মুখ, তারপর হচ্ছে একদম ইসোফেগাস থেকে শুরু করে স্টোমাক, স্টোমাক থেকে হচ্ছে ডিউডেনাম, ডিউডেনাম থেকে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এরপর হচ্ছে কোলন টোলন পার হয়ে একদম অ্যানাস পর্যন্ত, একদম শেষ পর্যন্ত পুরোটাকে যদি একটা চেইন বা একটা লাইন বা একটা পাইপ যদি আমরা কনসিডার করি, সো এটাকে বলা হয় জিআই অ্যাবজর্পশন। এই প্রত্যেকটা জায়গার ভিতরে কিন্তু অ্যাবজর্পশন হতে পারে। যেমন আমরা যখন অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড এটা চিউয়েবল, তাই না? এটা চিউয়েবল কিন্তু ট্যাবলেট, এটা কিন্তু খাই। এটার মেন কাজ কি? এটার মেন কাজ আমাদের যে স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর যেটা আমরা খাই এটা হচ্ছে একটা বেস, ওকে, বা ক্ষার জাতীয় একটা মেডিসিন। এটা করে কি, স্টোমাকের ভিতরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে বা গ্যাস্ট্রিক জুস আছে যেটাকে আমরা বলি, ওইটাকে নিউট্রালাইজ করে দেয়, যেটাকে আমরা বাংলায় পড়েছিলাম আমরা প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, প্রশমন বিক্রিয়া, রাইট। সো ওই ধরনের হচ্ছে বিক্রিয়া, আই মিন নিউট্রালাইজেশন যে রিয়াকশন, এইটা হয়। এটা হওয়ার মাধ্যমে আমাদের যে গ্যাস্ট্রিকের ব্যথাটা এটা কিন্তু ভালো হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে এসে কিন্তু আর এইটা অ্যাবজর্পশন হয় না। অ্যান্টাসিড এটা কি অ্যাবজর্পশন হয় বডিতে? এনিওয়ান? আমি মাত্রই বলেছি আপনাদের একটু ফার্মাকোলজি শেখাই আর কি, কারণ এগুলো তো জানা উচিত। একদম প্রথম ফার্স্ট ইয়ারে পড়েছেন। ভাই মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে না, আমরা কোশ্চেনটা আর একটু যদি বলতেন, নেটওয়ার্কের কারণে হয়তো। ওকে ওকে, আমি বলেছি যে অ্যান্টাসিড এটা তো আমরা খাই, এটার কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিবে স্টোমাকের ভিতর গিয়ে। সো এটা কি জিআই অ্যাবজর্পশনের ভিতর পড়ে নাকি পড়ে না? না না ভাই, এটা হলো মূলত কেমিক্যালি এটা রিয়াকশন হয়, যে বেসটা থাকে ওইটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, ওখানেই শেষ হয়ে যায়। বিক্রিয়াটা ওইখানে শেষ হয়, তার মানে এটা কি অ্যাবজর্পশন হবে? হবে না। না, দ্যাট মিন্স ওরালি কোনো একটা ড্রাগ খেলেই যে ওইটা মানে যে অ্যাবজর্পশন হতে হবে এমন কোনো কথা নাই, ইজন্ট ইট? আর এমনিতে নর্মালি আমরা যে ড্রাগগুলো খাই এগুলো কিন্তু অ্যাবজর্পশন হয়। যেমন আমি যদি বলি পিপিটি, প্রোটন পাম্প ইনহিবিটর, কি কি আছে একটু বলেন তো, কয়েকটা এক্সাম্পল দেন। ওমিপ্রাজোল, ইসিমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ডিক্সোপ্যান্টোপ্রাজোল, বা এই রুবিপ্রাজোল, রেবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, তাই না, ওমিপ্রাজল, ইসমিপ্রাজল, এই ধরনের যেই ড্রাগগুলো আছে, সো দিস আর কল্ড পিপিটি, প্রোটন পাম্প ইনহিবিটর। এগুলো কি জিআই অ্যাবজর্পশন হয়? জি এটা যে অ্যাবজর্পশন হয়। রিয়েলি এটা হয়? এটা জি জি স্মল ইন্টেস্টাইনে হয়। ওকে, এরপর আসলে কি এটা হয় আমার জানা নাই এটা, কারণ আমার অ্যাকচুয়ালি এটা জানা নেই। ওয়েট একটু সার্চ করি তো। আমার মতে তো এটা বেশিরভাগই তো কোটিং করা থাকে না, স্টোমাকে তো ডিজলভ হয়।
আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি তো, ওয়েট। এটা প্রোটন পাম্প এটা যেহেতু স্টোমাকে, তো এটা কাজ করে তাই না? এটা তো ওইখানে গিয়ে কাজ করার কথা না। ওকে, ইন ভিট্রো। ওকে ওকে, জাস্ট ওকে ফাইন। এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন হচ্ছে অ্যাবজর্ব হয় এবং রিচ প্যারাটাল সেল ভায়া ব্লাড। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে গিয়ে হচ্ছে অ্যাবজর্ব হয়। গুড। এরপর আমাকে একটু বলেন তো, বিবিবি যেটা আছে এটা, ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার। এখন আপনি একটা ড্রাগ খাইলেন, খাওয়ার পর এটা কাজও করলো টার্গেট সাইটে গিয়ে, বাট এটার একটা প্রবলেম হচ্ছে, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার এটাকে ক্রস করতে পারে বা পারমিয়েবল। এটা বিবিবি এটাকে ক্রস করে ব্লাডে গিয়ে হচ্ছে ইম্প্যাক্ট ফেলে, হোক পজিটিভ হোক নেগেটিভ এনিথিং এলস। তাহলে কি ওইটাতে ড্রাগ বানানো যাবে? না, বানানো বানানো যাবে না, এটা আমরা সবাই বুঝতে পারি। এরপর এখানে আরও বেশ কিছু এনজাইম আছে। ওকে, সো এখানে এনজাইমের বেশ কিছু কাজ আছে, সো এগুলো কাইন্ডলি একটু দেখে নিন আপনারা। আমাকে কয়েকটা নিউরোসায়েন্স বা নিউরোডিজেনারেটিভ ডিজিজের নাম বলেন তো। অ্যালজাইমার, পার্কিনসন ডিজিজ, অ্যালজিমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, মাল্টিপল স্ক্রেজোফেনিয়া, এরপর হচ্ছে ডিমেনশিয়া, ডিফেলটি, এরপর মাল্টিপল স্ক্লেরোসিস, হান্টিংসন ডিজিজ। এই সবগুলো নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার বা নিউরোলজিক্যাল ডিজিজ। ওকে, সো জাস্ট অলমোস্ট সিমিলার টাইপ। সো ওই ধরনের যদি কোনো প্রবলেম থাকে, এর ভিতরে যদি আপনি এমন একটা ড্রাগ খান যেটা কি না ওই জিনিসটাকে আরও বেশি স্টিমুলেট করে, সো এই জন্য এমন সব ড্রাগ হচ্ছে বা এমন সব কম্পাউন্ড দিয়ে ড্রাগ বানাতে হবে যেটা কিনা বিবিবি, আই মিন ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করতে না পারে। ভাই একটা কোশ্চেন ছিল যে এখন ব্লাড ব্রেন ব্যারিয়ার তো আমাদের অনেক টাইট জাংশন দ্বারা আর কি ওটা প্রোটেক্টেড থাকে, ওখানে তো সহজে তো কম্পাউন্ড গুলো যাওয়ার কথা না, খুব কম সংখ্যক কম্পাউন্ড ওইটা পাস করতে হয়। হ্যাঁ, এটা তো ঠিক, কারণ ওইটা এত বেশি একটা সেন্সিটিভ এরিয়া যেখানে সামান্য পরিমাণে একটু চেঞ্জ হলে পুরো বডির যে বায়োলজিক্যাল রিয়াকশন চেঞ্জ হয়ে যাবে, হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাবে, বডির কার্যক্রম একদম নষ্ট হয়ে যাবে। আরও সহজ করে যদি বলি, সাপোজ আমাদের যে ব্রেন আছে, ব্রেনের সাপোজ একটা পার্ট, এটা হার্টের যে রিদম আছে, যে পালস আছে, এই জিনিসটা কন্ট্রোল করে। এখন আমরা এমন একটা ড্রাগ বানালাম বা এমন একটা কম্পাউন্ডটিকে সিলেক্ট করলাম অ্যাজ এ ড্রাগ হিসেবে, যেটা করে কি ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করে সরাসরি ওইখানে গিয়া ইম্প্যাক্ট করে বা ফেলে বা প্রভাবিত করে। সাপোজ ওইটাকে ব্লক করে দিল ওই পালসটাকে, তখন কি হবে? ইনস্ট্যান্ট ডেথ, তাই না? কারণ ব্রেন থেকে সিগন্যাল কোনো যাচ্ছে না, হার্ট পালস করতে পারছে না, পাম্প করতে পারছে না, তার মধ্যে যে ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো আছে, যে সিগন্যালগুলো আছে, ওগুলো হচ্ছে কমিউনিকেশন করতে পারছে না একে অপরের সাথে, সো ইনস্ট্যান্ট। ওকে, একইভাবে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এখানে কি হয় যে বডির প্রত্যেকটা পার্ট এক একটা পার্টের সাথে কানেক্টেড থাকে, আর এখানে প্রতিনিয়ত নিউরো ট্রান্সমিটার তারা কি করে, তারা কমিউনিকেশন করতে থাকে, তাই না? তারা হচ্ছে কোনোটা যাচ্ছে কোনোটা আসছে, একটা ব্যালেন্স আছে আর কি। কোনো একটা কারণে দেখা যাবে কি আপনার একটা হরমোন যদি ইমব্যালেন্স হয়, ওইটার সাথে রিলেটেড আরও প্রায় 10টা 20টা 25টা 100টা হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাবে, পুরো বডি কিন্তু অচল হয়ে যাবে, হতে পারে একটা সাইড পর প্যারালাইজড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই জায়গাটা যদি খুবই সেন্সিটিভ, এই জায়গায় আমরা কোনো ধরনের কনসিডারেশন করি না, আমরা এমন কোনো ড্রাগ বানাই না যেটা কিনা নর্মালি ওইখানে গিয়ে হচ্ছে কাজ করার কথা না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি এমন কোনো আমরা ড্রাগ বানাই ইন ফিউচারে যেটা কিনা ওইটার জন্য হচ্ছে কাজ করবে, যেমন যেই ডিজিজের কথাগুলো আমরা মাত্র বললাম, তাই না? এখন এটার তো আর অন্য কোথাও কাজ নেই, এটার ওই টার্গেট সেটিকে কাজ করে দেবে, সেক্ষেত্রে এই ড্রাগগুলো কী করবে, ওইটাকে ভেদ করবে, যদি ভেদ করার প্রয়োজন হয় ওইটাকে ভেদ করে দেন ওই জায়গায় হচ্ছে গিয়ে কাজ করবে। অ্যাজ ইউজুয়াল নর্মালি তো কাজ করবে না, তাই না? কারণ ওখানে গিয়ে তো আমাদের কাজ নেই। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? আমাদের বডির অধিকাংশ কাজ কোথায়? ব্রেন ছাড়া বাকি যেখানে আছে ওইখানে। হাত কেটে গেছে, পা কেটে গেছে, কিডনিতে হচ্ছে পাথর জমছে, তারপর হচ্ছে গল ব্লেডারে হচ্ছে স্টোন জমেছে, তাই না? এই ধরনের হচ্ছে রোগ বালাই বা আরও যা যা আছে। সো নর্মালি তো
আমাদের ব্রেনে কোনো কাজ নেই, সো সেক্ষেত্রে এমন কোনো ড্রাগ আমরা বানাইতে পারি না যেটা কিনা আমাদের ব্রেনে গিয়ে হচ্ছে কাজ করে। যদি এক্স্যাক্টলি ওইখানে গিয়ে কাজ করার মতো কোনো ড্রাগ মেক করতে হয়, ডিসকভার করতে হয়, সো ডিফারেন্ট ইস্যু, আমাদের করতে হবে, কারণ আমাদের কোনো অপশন নাই। বাট নর্মালি তো আমরা ওই ধরনের কোনো কাজ করছি না, ওই বড় ধরনের কোনো প্রজেক্ট হাতে নিচ্ছি না, আমাদের তো ওইটার কোনো অপরচুনিটি নেই, কিছুই নেই, সো আমরা এটা কেন করব? সেক্ষেত্রে ওই ধরনের কোনো কিছুকে আমরা কনসিডার করি না, একদম জিরো, অলওয়েজ জিরো, নো ইফেক্ট, ওই ধরনের কম্পাউন্ডগুলোকে আমরা এই জায়গা থেকে সিলেক্ট করি। নেক্সট এখানে দেখেন বেশ কিছু এনজাইম আছে, এই এনজাইমগুলো হচ্ছে মেটাবলিজমের সাথে রেলিভেন্ট। মোস্ট অফ দ্য টাইম এগুলো আপনি পাবেন যে লিভার আছে, লিভারের ভিতরে, কারণ আমরা জানি মেটাবলিজম করার জন্য একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লিভার। সো লিভার এই ডিফারেন্ট হচ্ছে এনজাইম আছে যেগুলোর মাধ্যমে মেটাবলিজমটা করে থাকে। এরপর এখানে আরও বেশ কিছু ভ্যালু আছে, যেমন এখানে লগ পি এর ভ্যালু দেখতে পাচ্ছেন, এটা স্কিন পারমিবিলিটির সাথে রিলেটেড, এটার মান যত বেশি, ওকে, ওইটা নেগেটিভ হবে, ওকে। এটি নির্দেশ করে কোন ড্রাগ ত্বকের মাধ্যমে কত সহজে শোষিত হবে, আই মিন অ্যাবজর্ব হতে পারে, ওই জিনিসটা বোঝায় আর কি। মানটা যত বেশি নেগেটিভ হবে, স্কিন পারমিশন তত কম হবে, এটা যত বেশি নেগেটিভ হবে তত হচ্ছে পারমিবিলিটি কম হবে। যাক, এটা কত আছে এখানে, -6.28। আমাকে একটু বলেন তো, এই যে এই ধরনের স্টাডি এটা আমাদের কখন লাগবে, কোন ধরনের হচ্ছে বা কোন টাইপের ড্রাগ তৈরি করার জন্য এই স্টাডি আমাদের করতে হবে? ট্রপিক্যাল ড্রাগ। টপিক্যাল, ইয়েস। অর্থাৎ আমরা যদি কোনো একটা ওয়েন্টমেন্ট তৈরি করি, তাই না, যেটাকে বাংলা কি বলা হয়, মলম, রাইট? সো ওইটা যখন আমরা তৈরি করি, ওইটা কি করি, আমরা স্কিনে ইউজ করি। আর স্কিনে যেহেতু আমরা ইউজ করি, তখন আমরা কি চাই যে স্কিনে ইউজ করার পরে স্কিনে আমার একটা র্যাশ আছে রেড কালার, সো এটাকে হয়তো সে রিকভারি করবে, অথবা কোনো জায়গায় কেটে গেছে ওই সেলগুলোকে রিকভার করবে, অথবা কোথাও ইচিং হচ্ছে, ওকে চুলকাচ্ছে, ওই জিনিসটাকে সে ট্রিট করবে, অথবা হচ্ছে যে আমাদের কোনো এক জায়গায় কোনো একটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছে স্কিনের ওপর, জাস্ট ওই এরিয়াটাকে সে কী করবে, রিকভারি করবে। আমাকে একটু বলেন তো, আমরা কি কখনো চাই যে যে মলমটা আমরা হাতের উপর লাগাচ্ছি এটা হাত থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাডে যাবে, ব্লাডে গিয়া হচ্ছে তারপর রক্তের সাথে মিশবে? আমরা কি এটা কখনো চাই? বলেন তো একটু। না, আমরা তো এটা চাই না, কারণ আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে আমরা যেইখানে দিব ওইটা জাস্ট ওইখানে থাকবে, ওইখানে কাজ করবে, ওইটার তো হার্টে যাওয়ার কোনো কাজ নেই, আমাদের কিডনিতে ওটার কোনো কাজ নেই, কারণ যখন নাকি এইটা ব্লাডে মিশবে এটা অবশ্যই কিডনি দিয়ে পাস হবে না পিউরিফিকেশনের জন্য, অবশ্যই হবে। এটা হার্টে যাবে না, পাম্প হওয়ার জন্য অবশ্যই যাবে। সো ওইখানে গিয়ে তো কোনো কাজ নেই, এটা কি মেটাবলিজম হবে না আমাদের যে লিভার আছে ওইখানে গিয়ে? অবশ্যই হবে। সো আমরা তো ওইটা চাই না, আমরা কি চাই, আমরা চাই আমরা যেখানে এটা দিব জাস্ট ওইখানে থাকবে, ওইখানে গিয়ে এটা কাজ করবে। সো এখন এই ক্ষেত্রে যদি অ্যাবজর্পশন অনেক বেশি হয় তাহলে এটা কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? খারাপ। এটা অবশ্যই আমাদের জন্য খারাপ হবে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা কী চাইবো, যাতে অ্যাবজর্পশন অনেক কম হয়। দেখেন, যখন আমরা ওরালি খেয়েছিলাম তখন কী চেয়েছিলাম যে যাতে অ্যাবজর্পশন অনেক বেশি হয়, বাট এখন কী চাই, অ্যাবজর্পশন যাতে অনেক কম হয়। যাক, এই জন্য আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে এখানে প্রত্যেকটা যে স্টাডি আছে এটা যে শুধুমাত্র লিপিনস্কি রুলের জন্য জাস্ট ওই 4-5টা যে নিয়ম বলেছি জাস্ট ওর মধ্যে থাকবে, আর ওইটা হচ্ছে স্পেশালি ফর ওরাল ড্রাগ। বাট এছাড়াও এখানে আর অনেক ধরনের স্টাডি আমরা করতে পারি চাইলে, যেটা হচ্ছে এক একটা ডিফারেন্ট পারপাসের জন্য, এক একটা ডিফারেন্ট ড্রাগের জন্য। এখন নেক্সট অ্যানালিসিসটা যদি একটু দেখি, ড্রাগ লাইকনেস, দেখেন এখানে আমরা কি আলোচনা করেছি, লিপিনস্কি রুল আলোচনা করেছে। সো এছাড়াও এখানে বেশ আরও অনেক ধরনের রুলস আমরা চাইলে এখানে আলোচনা করতে পারি, যেমন তার মধ্যে একটা আছে যেটা গোস, ওকে, তারপর হচ্ছে যে ভেবার, ইগান, এগুলো আছে। এগুলো ডিপেন্ড করে আপনার কোন ধরনের স্টাডি আপনি কি চান, ওই ধরনের জন্য এগুলো আপনি দেখতে পারেন, আদারওয়াইজ নট। এখন আমাকে একটু বলেন তো বায়ো অ্যাভেলেবিলিটি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এখানে আছে, একটু দেখি আপনারা বলেন বায়ো অ্যাভেলেবিলিটি এই জিনিসটা আসলে কি? বায়োঅ্যাভেলেবিলিটি বলতে বোঝায় যে আসলে ড্রাগের রেট আর এক্সটেন্ট কিভাবে ব্লাডে যে পৌঁছাবে, ড্রাগের এক্সটেন্ট কত আর রেট কত, কিভাবে ব্লাডে প্রবেশ করছে, এটার কত রেট আর কত এক্সটেন্ট। আমি একটু সহজ করে বলি, আমরা একটা ড্রাগ সাপোজ যদি বলি প্যারাসিটামল, এটা কত মিলিগ্রাম? 500 মিলিগ্রাম। আমরা যখন এটা খাই ব্লাডে কি ইনস্ট্যান্ট 500 চলে যায় নাকি এটা আস্তে আস্তে যায়? এটা আস্তে আস্তে, এটা আস্তে আস্তে যায়, রাইট? আস্তে আস্তে তো একটা অ্যামাউন্টে যায়, তাই না? এটা কম হতে পারে, বেশি হতে পারে,
তার মানে যতটুকু অ্যাবজর্পশন হয় ধরে নিচ্ছে ততটুকু কোথায় যায়, ব্লাডে যায়। সো ওই যে ওই যতটুকু পরিমাণ হচ্ছে ড্রাগটা কার্যকর অবস্থা মানে অ্যাক্টিভ অবস্থা কোথায় যাচ্ছে, ব্লাডে যাচ্ছে, ওইটা হচ্ছে তার বায়ো অ্যাভেলেবিলিটি, অর্থাৎ ব্লাডের মধ্যে কতটুকু অ্যাভেলেবল আছে। সাপোজ আর সহজ করে বোঝাই, ধরেন যে 500 মিলিগ্রাম প্যারাসিটামল প্রথম 10 মিনিটে মাত্র তার মধ্যে থেকে 20%, ওই যে 500 মিলিগ্রামের মধ্যে 20 গ্রাম ব্লাডে চলে গেছে, তার মানে তার এখন বায়ো অ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট, কত, 20%। 20 গ্রাম, তাই না? কেন 20 গ্রাম? মাত্র এই 10 মিনিটে বা 20 মিনিটে এইটুকু অংশ কোথায় যেতে পেরেছে, ব্লাডে যেতে পেরেছে, তাই না? আধা ঘন্টা পর কি এটা আরও বাড়বে না কমবে, বাড়বে। একটা সময় কি হবে, এটা ম্যাক্সিমাম হবে না ব্লাডের ভিতর, যখন নাকি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্যারাসিটামল অ্যাবজর্ব হয়ে যাবে, অর্থাৎ পুরোটা অ্যাবজর্ব হয়ে গেছে, এখন কি ম্যাক্সিমাম আছে না ব্লাডের ভিতর, ম্যাক্সিমাম এখন কোথায় আছে, ব্লাডের ভিতর আছে, তখন হচ্ছে কি সর্বোচ্চ পিক পয়েন্ট যেটা, তখন আমরা সর্বোচ্চ ইফেক্টটা পাবো। আবার একইভাবে এটা কিন্তু ওইখানে স্টেবল থাকবে না, এটা কিন্তু কমতে শুরু করবে, কারণ বডি থেকে কি করবে, কার্যক্রম শেষ করে বডি থেকে এটা বের হওয়া শুরু করবে, বডিতে জমে থাকবে না কি, তা তো থাকবে না, বডি থেকে কি করবে, এটা বের হওয়া যাবে, এটা ইউরিনেশনের মাধ্যমে বডি থেকে কি হবে, বের হবে। সো নির্দিষ্ট সময় যতটুকু পরিমাণ ড্রাগ ব্লাডের ভিতর প্রেজেন্ট থাকে ওইটাই হচ্ছে তার বায়ো অ্যাভেলেবিলিটি। ড্রাগটা যতটুকু থাকবে অতটুকুই হচ্ছে তার কার্যক্ষম বা এফিসিয়েন্সি, ওইটা হচ্ছে তার বায়ো অ্যাভেলেবিলিটি। ওকে, সো এটার জন্য একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, এটা একটু দেখে নিন। এখানে 0.11 থেকে 0.55 অথবা এই স্কোর। সো এর ভিতরে নর্মালি কি থাকে, বায়ো অ্যাভেলেবিলিটি এই স্কোর থাকে। এখানে কত আছে, 0.55, আই মিন খুব ভালো একটা স্কোর কিন্তু আছে। এরপর মেডিসিন আর কেমিস্ট্রি, এটা জাস্ট আপনারা একটু পড়ে নিন, এটা তেমন এখানে কোনো কিছুই নেই, জাস্ট একটু দেখবেন আর কি। ওকে, আমাকে একটু বলেন তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আই মিন বুঝতে পারছেন আপনারা, এখানে যতগুলো স্টাডি আছে আমরা ট্রাই করেছি প্রত্যেকটা, যদিও আমাদের আজকে মেন টপিক ছিল লিপিনস্কি রুল, বাট আমরা ট্রাই করেছি প্রত্যেকটা জিনিস হচ্ছে এক্সপ্লেন করার জন্য ধরে ধরে উইথ ভ্যালু। বুঝতে পারছি। এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা শেষ করে দিই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আপনারা যারা আছেন মানে বাকি যারা স্টুডেন্ট, অনেকজনে তো আসলো না কেন আমি জানি না, জান্নাতুল ফেরদৌস বা রুকিয়া বিনতে, আপনারা কি বুঝতে পেরেছেন? বা মুশফিক রহমান, আপনারা কি আছেন? জি ভাইয়া। ক্লাস কি বোঝা গেছে, মানে বুঝতে পেরেছেন? জি। ওকে, গুড। যদি বুঝে থাকেন খুবই ভালো। এরপর রেকর্ডিংগুলো থাকবে, রেকর্ডিংগুলো কাইন্ডলি একটু দেখে নিন, আর স্লাইডটা হচ্ছে ক্লাসের পর দিয়ে দিব। এখন পর্যন্ত ভিডিওগুলো ইউটিউবে আছে, যখন সে তখন দেখতে পারবেন। কোর্স শেষ হওয়ার পরই ভিডিওগুলোকে সব করে দেওয়া হবে, প্রাইভেট করে দেওয়া হবে বা আনলিস্ট করে গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে, শুধু আপনারা দেখতে পারবেন, বাকি যারা আছে তারা কি হচ্ছে দেখতে পারবে না। আপনাদের একটু বলি, যেহেতু আমাদের কোর্স হয়তো আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, আজকে মেবি 8 নাম্বার আমাদের ক্লাস, আই ডোন্ট নো, মেবি 8 নাম্বার বা 9 নাম্বার, আমি জানি না, ক্লাস আমাদের শেষের দিকে চলে যাচ্ছে। এরপর আমরা প্রোটিন প্রিপারেশনটা দেখাবো, এরপর হচ্ছে কাইমার্ক সফটওয়্যার দেখাবো, পাইমল সফটওয়্যার আরেকটু দেখাবো, এরপর প্রোটিনের সাথে বিভিন্ন বাইন্ডিং সাইট, মলিকুলার ডকিং, ওগুলো হচ্ছে আমরা দেখাবো। আমাদের অনলাইন ডাটাবেস রিলেভেন্ট হচ্ছে যতগুলো ক্লাস ছিল অলমোস্ট আমরা শেষ করে ফেলেছি। এখন আমাদের সফটওয়্যার রিলেটেড বেশ কিছু কাজ আছে, ওগুলো আমরা দেখাবো, এরপর আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে কোর্স শেষ হয়ে যাওয়া এটা কোনো কিছু না, বাট আপনারা যদি হচ্ছে কোনো কিছু না শিখতে পারেন, এটার ব্যর্থতা কিন্তু আপনাদের নিজেদেরই। আপনারা কষ্ট করে সময় দিচ্ছেন, বাট যদি কিছু না শিখেন প্রবলেম আসলে আপনাদের নিজেদেরই। কোর্স হয়তো সামনে অনেক করবেন, আরও অনেক জায়গা থেকে করবেন, বাট আপনারা নিজেরা যদি সিনসিয়ার না হন তাহলে তো প্রবলেম, রাইট? দেখেন না আজকে ক্লাস, আচ্ছা আমি সমস্যা নেই, রেকর্ডিং অন থাক, আমি বলি আপনাদেরকে শোনেন। আমাদের কোর্সগুলোতে আমরা ট্রাই করি প্রত্যেকটা বিষয় হচ্ছে ধরে ধরে বোঝানোর জন্য। প্রত্যেকটা মানুষেরই কিছু লিমিটেশন থাকে, আমাদেরও আছে। এটা অনেক সময় সময়ের কিছু দিক থাকে, যে সময় কম থাকে, যার কারণে আমরা চাইলে একটা ক্লাস অনেক লং করতে পারি না। আবার স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টেড দেখায় না, ইন্টারাকশন করে না, যার কারণে পড়ানোর পর যে একটা গুড ফিলিংস, তাই না, ওই জিনিসটা হচ্ছে আসে না। সেজন্য আমি বলবো যে
আপনারা যেখানে এরপর থেকে কোনো কিছু শিখেন একটু ইন্টারেক্টিভ হওয়ার ট্রাই করবেন, এটা আপনাদের জন্য হচ্ছে বেটার। বিকজ দিন শেষে যদি কোনো কিছু শিখতে না পারেন, এটা আপনাদেরই, এটা কারোই কোনো কিছু হবে না, রাইট? কারণ আমরা আমাদের দিক থেকে যথেষ্ট ট্রাই করি যাতে করে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানোর জন্য, যতগুলো রিসোর্স আছে সেগুলো শেয়ার করার জন্য। বাট আপনারা যদি ওরকম কোঅপারেটিভ না হন তাহলে কিন্তু কিছুই হবে না। ওকে, সো যতটুকু কাজ শিখবেন বাড়িতে প্র্যাকটিস করবেন, করার পর হচ্ছে প্রবলেম হলে গ্রুপে জানাবেন, পার্সোনাল আমাকে জানাবেন, অথবা ক্লাসে কোশ্চেন করবেন। যেভাবে হোক আপনাদের যতটুকু রাইটস আছে ওইটুকু হচ্ছে আদায় করে নেবেন, এটা হচ্ছে আপনাদের রেসপন্সিবিলিটিস। আর আমাদের ইউটিউব চ্যানেলে বরাবরই আমরা বলি ওইখানে হিউজ পরিমাণ রিসোর্স দেওয়া আছে, টু বি অনেস্ট অনেক দেওয়া আছে, অনেক। আপনারা যদি আর অন্য অন্য চ্যানেল খোঁজেন বাংলাতে বিশেষ করে, আমাদের মতো এত কন্টেন্ট আছে কি না নাই আমি জানি না। আমাদের এখানে ছোট থেকে ছোট বিষয় আমরা ট্রাই করেছি জিনিসটাকে ইনক্লুড করে দেওয়ার জন্য। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তাদের বেশ কিছু স্পেশাল ইস্যু থাকে, যেমন অনেকজন আছে তারা শুধু বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করে, অনেকে শুধুমাত্র ড্রাগ ডিজাইন নিয়ে কাজ করে, অনেকে শুধুমাত্র আপনার এসপিএসএস নিয়ে কাজ করে, ওকে, অনেকে শুধুমাত্র আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করে। বাট আমরা ট্রাই করেছি আমাদের এখানে মোটামুটি সব কিছুর একটা কম্বিনেশন রাখতে, যাতে করে আমাদের এখানে যদি কেউ আসে সে যাতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারে একদম ফ্রিতে। সো আমরা ট্রাই করেছি আমাদের চ্যানেলটাকে ওরকম করে ডিজাইন করতে। সো আপনারা যারা আছেন এটাকে একটু ফলো করবেন, ওইখানে যে ক্লাস যে আমরা আপলোড করি বা প্রিভিয়াস যতগুলো ক্লাস আপলোড করেছে এগুলো কাইন্ডলি আপনারা একটু এক্সপ্লোর করবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন। আমি যখন আগে কাজ শিখি তখন কিন্তু এরকম কোনো রিসোর্স আমি ওরকম পাইনি, বা হয়তো ছিল আমি হয়তো ফলো করিনি, হতে পারে। বাট আই থিঙ্ক এখন পর্যন্ত ওরকম কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে হচ্ছে এত পরিমাণ রিসোর্স হচ্ছে আপনি পেয়ে যাবেন, তাও একদম ফ্রিতে। যেহেতু আপনাদের এটা যেভাবে হোক আপনারা এখানে রিচ আউট করেছেন, সো আপনাদের উচিত এই সুযোগটাকে হচ্ছে কাজে লাগানো। আপনারা যদি এইটাকে কাজে না লাগান, কোর্স হয়তো আর কয়েকটা ক্লাস পর শেষ হয়ে যাবে, আপনাদের কোর্সের আগে আর কোর্সের পরে যদি নলেজের দিক থেকে যদি কোনো ডিফারেন্স আপনাদের না থাকে, বা যদি এক্ষেত্রে মানে এক্সপিরিয়েন্স বা যেটা স্কিল এই দিকে যদি কোনো ডিফারেন্স না থাকে, পুরো ব্যর্থতাটাই কিন্তু আপনাদের নিজেদের উপর, এখানে আমাদের কিন্তু কিছুই নাই। ওকে, আমাদের হয়তো একটা জিনিস খারাপ লাগবে যে আমরা ট্রাই করেছি বাট যারা স্টুডেন্ট ছিল তারা কোঅপারেটিভ ছিল না, দ্যাটস ওয়াই উই কান্ট গিভ দ্য সাপোর্ট প্রপারলি দ্য স্টুডেন্টস। ওকে, সো সেজন্য আমি বলবো যারা আপনারা কষ্ট করে ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন বা এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন, প্লিজ ডু সামথিং। ওকে, আমি তাহলে হচ্ছে আজকের জি ভাই। ওকে ভাই একটা কোশ্চেন ছিল, শিওর। যে আপনাদের ডাটা অ্যানালাইসিসের উপরে কি ইউটিউবে চ্যানেলে ভিডিও আছে? না, আমরা হচ্ছে ভেবেছিলাম একবার ওইখানে হচ্ছে আপলোড করব, আমি ভেবেছিলাম হচ্ছে কয়েকটা টপিক আপলোড করব, যেমন এসপিএসিস আর মেইনলি হচ্ছে ডাটা অ্যানালিসিসের উপর এসপিএসিস, স্টাটা আর ওই দিক থেকে হচ্ছে এক্সেল, এগুলো নিয়ে হচ্ছে কোর্স লঞ্চ করব। কিন্তু টু বি অনেস্ট খুব ব্যস্ত থাকি তো এখন এগুলো হচ্ছে করা হয়নি। তবে আমরা খুব সুন একটা কোর্স লঞ্চ করতেছি, এটা হচ্ছে পিসিআর এর উপর। কোর্সটা হচ্ছে আই থিঙ্ক খুব ভালো হবে, কারণ এটা আমার নিজের মাস্টার্সের টপিক তো, যেহেতু আমার এখানে হিউজ পরিমাণ কাজ করতে হচ্ছে আর একটা কাজের এক্সপিরিয়েন্স তো আমার আছে। সো পিসিআর উপর হয়তো আমরা খুব সুন একটা কোর্স লঞ্চ করব। কোর্সটা হয়তো আমরা অত বড় করব না, নর্মালি আমাদের কোর্সগুলো যত বড় করি অত বড় করব না, কারণ ওটা যেহেতু একটা স্পেসিফিক টপিক, এত বড় করলে জিনিসটা হচ্ছে মানে কারো মোটিভেশন হচ্ছে রাখা যাবে না। ওইটা খুব শর্ট একটা কোর্স হবে, হয়তো যদি কোর্সটা যদি শর্ট হয় সেক্ষেত্রে হয়তো আদার্স প্রসিডিওর পেমেন্ট এটাও খুব শর্টই হবে। সো ওইটাতে হয়তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন হয়তো ইন ফিউচারে জয়েন হতে পারেন। আমরা হয়তো আমাদের পেজে জিনিসটাকে হচ্ছে আপলোড দিব, বা আমাদের গ্রুপে হয়তো পরবর্তীতে আমরা এটাকে ইনফর্ম করব। সো পিসিআর এটা ইনশাল্লাহ খুব ভালো হবে আই থিঙ্ক। ওকে, আর তাছাড়া আমাদের যে আদার্স যে কোর্স আছে ওগুলো তো আমাদের রেগুলার বেসিসে তো হচ্ছে, যেমন আর্টিকেল রাইটিং যেটা আমাদের ফার্স্ট টু লাস্ট, ওইখানে প্রত্যেকটা জিনিস থাকে। হায়ার স্টাডির উপরে যেটা আছে ওইটা তো আমাদের একদম ফার্স্ট টু লাস্ট পুরো জিনিসটা হচ্ছে থাকে, প্রফেসর ম্যানেজ থেকে শুরু করে আর যা যা আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থাকে।
সো ওগুলো তো আমাদের রেগুলার প্রসেস, ড্রাগ ডিজাইন এগুলো রেগুলার প্রসেস। এছাড়া হচ্ছে আমাদের বেশ আরও কিছু কোর্সেন পিসিআর, এটা আমরা খুব সুন ইনশাল্লাহ ইনক্লুড করব। সামনে আমার মিড টার্ম এক্সাম আছে, সো এইটার পরে দেখি হয়তো এটা হয়তো নেক্সট মান্থ অথবা জুলাইয়ের ফার্স্ট উইক অথবা জুনের লাস্টের দিকে, আই ডোন্ট নো, মেবি এই সময়ের মধ্যে আমার এক্সাম আছে। এটা এক্সামটা হয়ে গেলে খুব সুন ইনশাল্লাহ আমরা এটাকে শুরু করব। দেখি আমি হচ্ছে আপনাদেরকে রিমাইন্ডার দিব গ্রুপের ভেতর যখন পোস্ট করব বা আমরা শুরু করব। ওটা যদি শর্ট একটা কোর্স থাকবে, আই থিঙ্ক ওইটা আপনাদের মানে করা উচিত। সো ডিপেন্ড অন ইউ, আপনাদের উপর ডিপেন্ড করে, বাট যদি চান সেক্ষেত্রে করতে পারেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।